মোনার কথা প্রতি উত্তরে লিলি বেগম যা বলেছে তা মোনার কান অবধি পৌঁছালেও মস্তিষ্ক পৌঁছই নি। উদাস হয়ে দাঁড়িয়ে আছে মোনা। লিলি বেগম আরও অনেক কিছু বলল, সেদিকে মোনার খেয়াল নেই। মোনা, আমি উঠি। বিভা ওরা আসলে তোকে যেতেই হবে আমাদের বাসায়। সেই আসলি আর গেলি না। আমাদের বাসায় যেতে তোর এমন মহা সমস্যা? লিলি বেগম বেশ তাড়াহুড়ো করে চলে গেল। মোনা ফোনটা খাটের উপর ছুঁড়ে রেখে দিল। মোনার বুক চিরে বারবার দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসতে লাগলো। জীবনের এই অধ্যায়ে মোনা প্রগাঢ়ভাবে উপলব্ধি করল, ভালো থাকা কিংবা সুখ প্রশান্তি ওর জন্য নয়। আজন্ম কোনো পাপ ছিল হয়তো, যার জন্যে প্রতিনিয়ত যন্ত্রণায় জর্জরিত হচ্ছে মোনার অবচেতন মন। সৃষ্টিকর্তার উপর ক্ষুব্ধ হয়, কয়েক মুহূর্ত পর আবার তওবা করে। সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তার পরিকল্পনায় মঙ্গল অন্তর্নিহিত। মোনা নিঃশব্দে ডুকরে ওঠে। অভিশপ্তময় এই জীবন নিয়ে তিক্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। নিষ্প্রভ দৃষ্টিতে তাকায় নিশানের দিকে। নিশান ঘুমিয়ে গেছে। নিশানই একমাত্র পিছুটান, নয়তো কষ্ট, দুঃখ, যন্ত্রণা কিংবা বিষণ্ণতার ধরা ছোঁয়ার বাইরে চলে যেন। কেউ খুব শব্দ করে হেঁটে সিঁড়ি বেয়ে উঠছে। হাঁটার শব্দে মনে হচ্ছে মানুষটা প্রচুর ক্ষুব্ধ মনে হাঁটছে। মোনার রুমের দিকে এগিয়ে আসতে লাগলো ক্রমশ। হঠাৎ যেন মোনার সম্বিত ফেরে। প্রিয়ম এসেছে। মোনা দ্রুত বেগে দিয়ে দরজা লক করতে উদ্যত হতেই প্রিয়ম দরজা লক করার আগে ঢুকে পড়ে বাসায়। প্রিয়ম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মোনার দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে থাকে। রাশি রাশি অভিমান সে চাহনিতে। কতদিন বাদে প্রিয়মের মুখোমুখি হয়েছে। মোনা তাকায় না প্রিয়মের দিকে, চোখ মেঝেতে নিবদ্ধিত। কিছুক্ষণ শব্দহীন ভাবে কাটল। শব্দহীন পরিবেশটা বিলীন করে দিয়ে প্রিয়ম গভীর আবেগময় গলায় বলে, মোনা পাখি, এখনো অভিমান? 110 ঘন্টা 12 মিনিট 40 সেকেন্ড পর দেখা। প্রিয়ম প্রগাঢ় অনুরাগে দুই হাতে মোনার গাল আলতো করে চেপে ধরে। চিবুক ধরে মুখ উঁচু করে মোনার। মোনার চোখ দুটি যেন নিভু নিভু উদ্দীপক। কেন এসেছেন আপনি? এ যেন কপট রাগ, তীব্র অভিমান। গলার স্বরে তেমন জোর নেই। তুমি চেয়েছো আমি আসি। আমি প্রতিদিন এসেছি, নিয়ম করে এসেছি। তুমি চেয়েছো আজ আমার সাথে কথা বলতে। মোনা মনে মনে চমকে যায়। কিভাবে বুঝলো প্রিয়ম? নিয়ন্ত্রণ গলায় বলে, আমি কখনো চাইনি আপনি আসেন। মিথ্যা বলো না বোনা, আমায় ছাড়া তো ভালো নেই তুমি। ভালো থাকতে পারছো না, তবুও কেন মিছে মিছে অভিমান? দাও না আরেকবার সুযোগ। জগদ্দাসীর শ্রেষ্ঠ প্রেমিক হব। মোনার অন্তরতম অচলে থাকা অভিমানগুলো ঘন জলমুখ হয়ে জমাট বেঁধেছে। একটু বাদেই তা নেত্র কোটর বেয়ে দৃষ্টির ন্যায় ঝরে পড়ছে। মোনার এত দিনের ধারণা বদলে গেল। মোনার মনে হতো ভালোবাসার মানুষটাকে ভোলা সহজ এক কাজ, কিন্তু না। যে একবার হৃদয় থেকে প্রেমে পড়ে, সেই প্রেম থেকে বেরিয়ে আসা কঠিনতর কাজ। প্রিয়ম মোনার অশ্রুসিক্ত চোখ দুটো গভীর যত্নে মুছিয়ে দেয়। সুললিত কণ্ঠে মোনাকে শাসিয়ে বলে, আর এক ফোঁটা পানি চোখ থেকে বলে খুব খারাপ হবে মোনা। এরপর যদি কখনো কাঁদো, সে কান্না সুখের হবে, কষ্টের নয়। তোমায় ছাড়া থাকা আমার সম্ভব না। প্রমিস মোনা পাখি, আর কাঁদতে দিব না কখনো। কান্নার ধকলে মোনার গলা ধরে আসছে, কথা বলতে পারছে না। লিলি বেগমের বলা কথাগুলো বুকের ভিতর ধারালো ছুরির মতো আঘাত করেছে যেন। প্রিয়ম মোনাকে আলতোভাবে জড়িয়ে রাখে। প্রিয়মের আলিঙ্গন থেকে মুক্ত হওয়ার কোনো চেষ্টা করল না মোনা। জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে পুনরায় বলে, গাল দুটো তো পলি মাটি, এত কাঁদলে গলে যাবে। নাকটা তো ভয়াবহ ভূমিকম্পের মতো কাঁপছে। রিখটার স্কেলের মাত্রা 9.5 হবে। যাও, ওই দিনের ছুরিটা নিয়ে আসো, গলাটা কেটে ফেলো আমার। প্রিয়মের ছোঁয়ায় উষ্ণতায় মোনার সমস্ত রাগ অভিমান মোমের মতো গলতে শুরু করে। হাত দুইটা প্রিয়মের কাঁধের উপরে রাখে। রুক্ষ বিষণ্ণ মোনা হঠাৎ আহ্লাদিত হয়ে ওঠে। আহ্লাদপূর্ণ গলায় বলে, খুন করে ফেলবো আপনায় আর কখনো আমায় কষ্ট দিলে। প্রিয়মের বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে। প্রিয়মের মুখে হাসি, প্রশান্তির হাসি। প্রশস্ত ঠোঁটে গাঢ় হাসি ফুটিয়ে বলে, হাতে শক্তি নেই,
কি কিল ঘুষি দিচ্ছ, গায়েই লাগে না। আর কষ্ট দিলে শুলে চড়িও। মোনাকে শক্ত করে জড়িয়ে ধরে। 6 ফিট উচ্চতার প্রিয়মের বুক অবধি পড়ে থাকে মোনার কথা। মোনা প্রিয়মের শার্ট খামছে রাখে। হা মোনা, কি করছো? তোমার নাকের পানি চোখের পানিতে আমার শার্ট ভিজে যাচ্ছে। মোনা কাঁদো কাঁদো মুখেও হেসে ফেলল। কয়েক মুহূর্ত পরেই লিলি বেগমের কথাগুলো মনে পড়ল। প্রিয়মকে এখন বলতে ইচ্ছে হলো না, বলার মানসিকতা নেই। নিঃশব্দে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওভাবে, কেউ কোনো কথা বলেনি। মোনা, ক্ষুধা লেগেছে, খাওয়া যাবে? মোনা মুখ তুলে তাকায়। প্রিয়মের চোখের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই কয়দিন যে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল, সে যন্ত্রণাগুলো লাঘব হচ্ছে ধীরে ধীরে। প্রিয়ম বলে, কি তাকিয়ে আছো কেন? মোনা ঈষৎ লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। আবার প্রিয়মের বুকে মাথা রাখে। খানিকক্ষণ পর বলল, চলুন খাবেন। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। মোনা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কি হলো, খাবেন না? আচ্ছা, আপনার ব্যথা ভালো হয়েছে? প্রিয়ম উত্তর না দিয়ে মোনার 2 কাঁধে হাত রেখে গভীর মনোযোগী দৃষ্টিতে তাকায় মোনার দিকে। সেদিন যদি ছুরিটা আমার গলায় বিদ্ধ। ফল কাটার ছুরি তেমন ধারালো না, গলায় পড়লেও খুন হতেন না। প্রিয়ম হেসে ওঠে। মোনার কপালে কপাল ঠেকায়। মোনা চোখ বুজে ফেলে। মোনার শিরায় উপশিরায় শিহরণ জাগে। প্রিয়মকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লজ্জা মিশ্রিত গলায় কপট বিরক্ত দেখিয়ে বলে, ধ্যাত। মোনা টেবিলে খাবার সাজায়। প্রিয়ম চেয়ারে বসে আছে। প্রিয়মের দৃষ্টি মোনার দিকে। কাজ শেষ করে এসে প্রিয়মের পাশে চেয়ার টেনে বসে। প্রিয়মের সামনে প্লেট দেয়। প্রিয়ম কপাল কুঁচকে মোনার দিকে তাকিয়ে বলে, আমার সামনে প্লেট দিলে কেন? প্রিয়মের কথাই মোনা অবাক হওয়া গলায় বলে, কেন? আপনিই তো বললেন খাবেন। হ্যাঁ বলেছি খাবো, কিন্তু নিজের হাতে খাবো তা তো বলিনি। মোনা চুপ। প্রিয়ম মোনার কানের কাছে মুখ নিয়ে পুনরায় বলে, তোমার হাতে খাবো। মোনার মুখে রক্তিম আভা ফুটে ওঠে। লাজুক লতার মতো মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ পর খাবার মেখে প্রিয়মের দিকে তাকায়। প্রিয়মের মুখে তুলে দিতে নিদারুণ এক অস্বস্তিতে পড়ে। এত লজ্জা পাওয়ার কি আছে মোনা পাখি? আমার জান পাখি এসব ডাকবেন না, লজ্জা লাগে আমার। প্রিয়ম হেসে উঠে মোনার অভিব্যক্তি দেখে। মোনা অস্বস্তি কাটিয়ে প্রিয়মের মুখে খাবার তুলে দিতে লাগলো। মোনার এই মুহূর্তে মনে হচ্ছে প্রিয়মের সাথে সম্পর্কটা এমন সুন্দর থাকলেও ভালো থাকবে, কষ্ট দুঃখের নাগালের বাইরে থাকবে। প্রিয়ম খেতে খেতে বলল, এই 5 দিন আমায় মিস করনি? মোনা সহজ গলায় বলল। করেছি। কথা বলতে বলতে প্রিয়মের খাওয়া শেষ হলো। রাত তখন অনেক হয়ে গেছে। প্রিয়ম ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, রাতে থাকবো নাকি যাবো মোনা? মোনা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, থাকবেন মানে? এক্ষুনি বাসায় যান। প্রিয়ম আবার হেসে ওঠে। মোনা তাকায় প্রিয়মের দিকে। হঠাৎ করেই কেন জানি প্রিয়মের হাসি খুব বেশি সুন্দর মনে হলো। মোনার কথার প্রতি উত্তরে প্রিয়ম বলে, আমাদের বিয়েটা হয়ে গেলে ভালো হতো না? এত রাতে কষ্ট করে বাসায় যেতে হতো না। বিয়ের কথা শুনে অন্য আর এক রকম অনুভূতি হলো মোনার। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে বলল, এত চিন্তা করতে হবে না, যাচ্ছি আমি। আমি কখন চিন্তা করলাম? Eyes are the mirror of the mind. মোনা প্রিয়মের সাথে দরজার কাছে আসলো। দরজার সামনে এসে প্রিয়ম হাঁটার গতি থামিয়ে দাঁড়িয়ে গেল। মোনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। প্রিয়ম বলল, আমায় তুমি বলো, নয়তো আমি যাব না। মোনা নাক মুখ কুঁচকে বলে, আমি তুমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। আপনি যান, আমি পারবো না। প্রিয়ম নিজের জেদ রক্ষার্থে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। অনেক সময় পেরিয়ে যায়। মোনা অধৈর্য হয়ে বলে, এই যে বলছি তুমি এখন যান। মোনার কথা শুনে প্রিয়ম শব্দ করে হেসে উঠল। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, কোন ধরনের তুমি বলা? এটা হয়নি, আমি যাচ্ছি না। তাহলে কিভাবে বলবো তুমি? বলো প্রিয়ম, আমি তোমাকে ভালোবাসি।
মোনা হা হয়ে যায় প্রিয়মের কথা শুনে। চোখে মুখে চাপা আতঙ্ক, যেন এটা বলা পৃথিবীর কষ্টসাধ্য কাজের ভিতর একটি। মোনা গম্ভীর মুখে বলে, আমি বলতে পারবো না, এইসব বলা আমায় দিয়ে হবে না। তাহলে আমিও যাচ্ছি না। প্রিয়ম অনেকক্ষণ ধরে মোনার দিকে তাকিয়ে দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। মোনা কপট রাগ দেখিয়ে আবার বলল, জানতো আমি পারবো না। আমিও যাব না। কিছুক্ষণ চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। কিভাবে এটা সেটা বলবে তাই নিয়ে চিন্তিত। কয়েক মুহূর্ত মুখস্থ পড়ার মতো করে পড়ল, প্রিয়ম, আমি তোমাকে ভালোবাসি। এইটুকু বলে শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রিয়মকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা আটকে দেয়। দরজা আটকানোর আগের মুহূর্তে ওপাশ থেকে হাসির শব্দ শোনা গেছে। মোনাও দরজার কাছে দাঁড়িয়ে হাসল চোখ বুজে। অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। লিলি বেগমের কথাগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠল। মোনা তীব্র শঙ্কায় আতঙ্কিত হয়ে গেল। লিলি বেগম বিভাকে পছন্দ করে ছেলের বউ হিসেবে। লিলি বেগমের আশা ভঙ্গ করবে? মোনা নিরুপায় অনিচ্ছাকৃতভাবে আটকে গেছে এই মায়ায়, কিছুতেই বের হয়ে আসতে পারছে না। হাবিব সাহেবের কথা মনে পড়তেই মোনা আরও দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসা আপন নিয়মে হয়ে গেছে। মোনার কি দোষ এখানে? এসব নিয়ে ভাবনায় বিমগ্ন থাকতে থাকতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় মোনা। একটু বেশি রাত করে ঘুমানোর ফলে সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। মোনা দ্রুত রেডি হয়ে নিশানকে নিয়ে বের হয়। ভার্সিটির কাছে যেতেই প্রিয়ম মেসেজ করে, তুমি ভার্সিটিতে চলে গেছো? আমি তোমার বাসার সামনে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। মোনা উত্তর দেয়, আমি তো ভাবছি আপনি অফিসে চলে গেছেন, আমার দেরি হয়ে গিয়েছিল। আমারও আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তুমি ভার্সিটিতে চলে গেছো? ভার্সিটির সামনে দাঁড়াও না প্লিজ মোনা, আমি তোমায় দেখে অফিসে যাব। মেসেজটা দেখে মোনা টেবিলের কোণে আপনা আপনি করে একটা হাসির রেখা ফুটে ওঠে। আচ্ছা, আমি ভার্সিটির সামনে দাঁড়িয়েছি, আপনি আসুন। মোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির চোখে তাকাচ্ছে। প্রিয়মের আসতে 10 মিনিট লাগলো। গাড়ি থামিয়ে মোনার দিকে তাকিয়ে হাসলো। মোনাও একটু হাসলো। খেয়েছো তো সকালে তুমি? মোনা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। প্রিয়ম তড়িঘড়ি করে বলে, আমার যেতে হবে মোনা পাখি, দেরি হয়ে যাচ্ছে। আপনি খেয়েছেন সকালে? ভার্সিটি ছুটির পর একটু আসতে পারবেন, কথা ছিল। প্রিয়ম মোনার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়, ভ্রু কুঁচকে বলল, কি কথা? আমি তো ঠিকঠাক আছি, কোনো ভুল করিনি। ভয় পাচ্ছি কিন্তু। মোনা হেসে বলল, আমি কি বলেছি আপনি ভুল করেছেন? তুমি যখন বলছো যেভাবে হয় আসবো, প্রয়োজন বোধে চাকরি ছেড়ে দেব, তবুও আসবো। আচ্ছা যান, দেরি হয়ে যাচ্ছে আপনার, আমি অলরেডি লেট। প্রিয়ম চলে গেল। মোনা ক্যাম্পাসে ঢুকে শ্রুতি আর ওয়াটস এগিয়ে আসে মোনার দিকে। শ্রুতি ওয়াটসের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, ভার্সিটির সামনে এতক্ষণ ট্রেন চলছে, আমরা কিছু দেখিনি, তাই না ওয়ার্স? মোনাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওয়াটস বলে, মোনা, এগুলো কি? আমাদের ট্রিট দিবে না? লুকিয়ে লুকিয়ে প্রেম করো কেন? তোমরা বাঙালিরা এত অদ্ভুত কেন? শ্রুতি ওয়াটসের দিকে তাকিয়ে বাংলায় বলে। চুপ কুত্তার বাচ্চা, এত কথা বলিস কেন? ওয়াটস শ্রুতির কথা বুঝলো না। মোনা শ্রুতির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এই শ্রুতি, কী সব বলছো এগুলো? বেচারা বাংলা বুঝে না বলে এভাবে গালি দিবে? শ্রুতি উচ্চস্বরে হেসে ওঠে। মোনার হাত ধরে বলল, এখন বলো তোমার কি অবস্থা, সব ঠিক হয়েছে তো? হ্যাঁ ঠিক হয়েছে, ধন্যবাদ তোমায়। শুধু ধন্যবাদ? না না, ট্রিটও দিব, সমীরকেও দাওয়াত করব। শ্রুতির সাথে অনেকক্ষণ কথা বলে ক্লাসের ফাঁকে ফাঁকে আজকাল শ্রুতিকে অদ্ভুত এক কারণে ভালো লাগে মোনার। শ্রুতি আর মোনা অধিকাংশ সময়ই বাংলায় কথা বলে। এতে করে ওয়াটস খুব বিরক্ত। মাঝে মাঝে তীব্র বিরক্ততে ওদের সাথে কথা বন্ধ করে দেয়। ভার্সিটি শেষ হওয়ার পর মোনা গেটের কাছে এসে
এদিক ওদিক তাকায়, প্রিয়মের দেখা নেই। মোনা কয়েকবার ফোন করে ফোন রিসিভ করছে না। 1 ঘন্টার মতো অপেক্ষা করেছে, শেষে ব্যর্থ হলো। মোনা অফিসে যাওয়ার কিছুক্ষণ পরে মেসেজ আসে। মোনা সরি, অফিসে খুব জরুরি কাজে আজকে গেছি, অনেক রাত হবে বাসায় ফিরতে। লিলি বেগমের বলা কথাগুলো বলতেই প্রিয়মকে ডেকেছে, আর আজকেই কাজ পড়তে হলো। মোনার প্রচণ্ড মেজাজ খারাপ হলো। মোনা অফিস শেষে বাসায় ফেরে, অনেক রাত হয়ে যায়। প্রিয়ম শুধু একটা মেসেজ করে। রাগ করো না, খুব ব্যস্ত আমি। মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তীব্র অভিমান নিয়ে শুয়ে পড়ে। আগামীকাল আসবে বিভা, এসে তো প্রিয়মদের বাসায় থাকবে। মোনা নাক মুখ কুঁচকে রেখেছে। প্রিয়ম আর বিভা এক বাসায় থাকবে? মোনা মানতে পারছে না। মোনা অনেক রাত পর্যন্ত ওয়েট করে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে প্রিয়ম রাত 3টের সময় মেসেজ করেছে। মোনা নিশানকে স্কুলে পাঠিয়ে দিয়ে প্রিয়মের জন্যে অপেক্ষা করছে। প্রিয়ম আজ অনেক দেরি করে আসে। মোনা প্রিয়মকে দেখেই গম্ভীর মুখে জিজ্ঞাসা করলো। বিভা এসেছে না? মোনার কথায় অভিমান স্পষ্ট। প্রিয়ম অবাক হয়ে বলল, এসেছে নিপা খালা, খালু, বিভা। তুমি জানলে কিভাবে? আমি তো জানি না। খালা বলেছে, আরো অনেক কিছু বলেছে। কাউকে এই কথা শোনার জন্যই আসতে বলেছি। কি বলেছে আর? তুমি রাগ করছো কেন? আমার কি দোষ এখানে বলো? মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার জিজ্ঞেস করলো। বলো আম্মু আর কি বলেছে? মোনা বিষণ্ণ মুখে বলে, আপনার আর বিভার বিয়ের ব্যাপারে এসেছে তারা। যত দ্রুত সম্ভব আপনার বাবা বিয়ে সেরে ফেলতে চায়। খালা এসব বলতে না করেছে আপনায়। খালা যেন না জানে যে আমি আপনায় বলেছি এসব। প্রিয়ম বজ্রা হত মুখে তাকিয়ে রইল। চোখে মুখে চাপা বিস্ময়, নির্বাক হয়ে গেছে যেন। অস্ফুট স্বরে বলল। হোয়াট দ্য হেল? প্রিয়ম থেমে আবার বলল। তুমি এই কথা 2 দিন পর বললে আমায়? মোনার মুখের অবস্থা সঙ্গীন, গম্ভীর মুখে চুপ করে রইল। তীব্র একটা কষ্ট মোনার চাহনিতে। উদাস গলায় বলল, আপনি তো আপনার বাবার কথার অবাধ্য হতে পারবেন না। একটা দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলে আবার বলল। আপনি আর বিভা এক বাসায় থাকবেন, ভালো তো? প্রিয়ম রাগে নিজের ঠোঁট কামড়ে রেখেছে, চোখগুলো লালচে দেখাচ্ছে। মোনার হাত ধরে বলে, তুমি ভার্সিটিতে চলো, আমার উপর ভরসা রাখো। তোমার খালা খুব খারাপ কাজ করলো। মোনা ক্রোধপূর্ণ গলায় বলল। আমার খালার দোষ, আপনার বাবার দোষ নেই। প্রিয়ম উত্তর দেয় না। সাঁওতাল শিকারীর কোচে ঘা খাওয়া গুইসাপের মতো রাগে গড়গড় করতে থাকা প্রিয়ম। গলার 2 পাশের রগ ফুলে শক্ত হয়ে আছে। মোনা তুমি এসব বাদ দাও, দেরি হয়ে যাচ্ছে তোমার। চলো ভার্সিটিতে যাবে। থাকবো না আমি বাসায়, কোনো এক বন্ধুর বাসায় থাকবো। আপনি তো আপনার বাবার কথার অবাধ্য হতে পারবেন না। এই কথার প্রত্যুত্তরে প্রিয়ম জোর খাটিয়ে কিছুই বলতে পারল না। হাবিব সাহেবের অবাধ্য হতে পারে না প্রিয়ম। মোনা খুব সন্তর্পণে একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। চোখে মুখে প্রচণ্ড বিষণ্ণতা। প্রিয়ম রেগে আছে। মোনাকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে বলল, আমি অফিস শেষে তোমার বাসায় যাব। মোনা ভালো লাগছে না কিছু। প্রিয়মকে ভালোবাসা যে কতটা ভুল হয়েছে সেটা মোনা প্রতিটা পদক্ষেপে অনুভব করছে। তবুও নিরুপায়, ভালোবাসা যে সব কিছুর ঊর্ধ্বে। মোনা ভার্সিটি শেষে অফিসে যায়। কাজে মন বসছে না, সব কিছু তিক্ত লাগছে। ক্লান্ত ভর করা শরীর নিয়ে বাসায় ফেরে। প্রিয়ম বলেছে অফিস শেষে আসবে। অনেক রাত হয়ে গেল প্রিয়মের দেখা নেই। প্রিয়ম পারেনি হাবিব সাহেবের অবাধ্য হতে। মোনাকে দেওয়া কথাও রাখতে পারেনি। শেরওয়ানি পরে বর সেজেছে। তাহলে কি ছিল প্রিয়মের ভালোবাসা? কষ্টের মহা তরঙ্গ মোনার অন্তরতম অচলে প্রবল বেগে প্রলয়ের সৃষ্টি করেছে। মোনার দম বন্ধ হয়ে যাচ্ছে। মোনা গলা ফাটিয়ে চিৎকার করে উঠে বসে। মোনার চিৎকারে নিশানের ঘুম ভেঙে যায়। অন্ধকারে হতবিহ্বল হয়ে নিশান মোনার দিকে তাকিয়ে আছে। মোনা ঘেমে একাকার হয়ে গেছে। বিছানা ছেড়ে উঠে গিয়ে লাইট অন করলো। 3 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেললো। নিশানের কাছে এসে বলল, বাজে স্বপ্ন দেখেছি, ভয় পেও না, ঘুমাও। নিশান শুয়ে পড়ে।
মোনার বুকের ভিতর হাতুড়ি পেটা করছে যেন কেউ। এসব ভাবতে ভাবতে ঘুমিয়েছে, তাই স্বপ্ন দেখেছে। হৃদস্পন্দন স্প্রিংয়ের বলের ন্যায় লাফাচ্ছে। মোনা ফোন হাতে নিয়ে টাইম দেখে। প্রিয়মের অফিস এখনো শেষ হয়নি নাকি বাসায় চলে গেছে? প্রিয়ম আর বিভা এক ছাদের নিচে থাকবে, মোনা কিছুতেই মানতে পারছে না। এর ভিতর মেসেজের টিউন বেজে ওঠে। মোনা পাখি, সজাগ আছো? কাঙ্ক্ষিত মেসেজ পেয়ে মোনার ঠোঁটে হাসি ফোটে। মেসেজের রিপ্লাই দেওয়ার আগেই প্রিয়ম ফোন দেয়। মোনার সাথে সাথে রিসিভ করে। মোনা হ্যালো বলার সাথে সাথে ওপাশ থেকে বলল, এই তুমি এখনো সজাগ? আমি তো ভেবেছি ঘুমিয়ে গেছো। মোনা এসব কথার উত্তর না দিয়ে অস্থির গলায় শঙ্কিত হয়ে বলে, আপনি বাসায় এখন? হবু বউকে সময় দেন। তীব্র অভিমান ছিল মোনার কথায়। প্রিয়ম হেসে ওঠে, বলে, আমি একটু আগে অফিস থেকে বের হলাম, বাসায় যাব না। আপনার বাসায় আসছি ম্যাম। বাসায় গেলে তো কারো মনে মহাপ্রলয় হয়ে যাবে। মোনাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন রেখে দেয়। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মোনা। বসে বসে প্রিয়মের অপেক্ষা করছে। প্রিয়মের আসতে 15-20 মিনিট লেগেছে। ডোরবেল বাজার সাথে সাথে দরজা খুলল মোনা। খুব ক্লান্ত দেখাচ্ছে প্রিয়মকে। রুমের ভিতর ঢুকে মোনার দিকে তাকিয়ে বলল, আজ রাতে এখানেই থাকবো, ভয় পেও না তুমি। পাশের রুমে থাকবো, ভেতরের দরজা আটকে দিও। আমি ভয় পেলাম কখন? আপনি বাড়িয়ে বাড়িয়ে ভাবেন কেন সবসময়? প্রিয়ম হেসে মোনাকে আলতো করে জড়িয়ে ধরল। মোনার চুলের ভিতর নাক ডুবিয়ে জড়ানো গলায় বলল, মুখটা এমন করে রেখেছো কেন? যাবো না তো আমি বাসায়, বিভার সামনেই পড়বো না। একটু হাসো না মোনা পাখি। প্রিয়মের উষ্ণ নিঃশ্বাস মোনার মাথায় বিঁধছে। মোনা আবেশে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মোনার শ্বাস ক্রমশ ভারী হচ্ছে। প্রিয়মের স্পর্শে মোনা যেন আহ্লাদী হয়ে ওঠে। আহ্লাদপূর্ণ গলায় বলে, বিভা যতদিন বাসায় থাকবে ততদিন যদি বাসায় পা রাখেন তাহলে এবার গলার ছুরি মারব। প্রিয়ম হাসে। মোনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, যাবো না মোনা পাখি। মোনা মুহূর্তেই চিন্তিত হয়ে ওঠে। চিন্তাগ্রস্ত চিত্তে বলে, আচ্ছা, আপনার বাসা থেকে বিয়ের কথা বললে তখন কি করবেন? ওনারা তো বিয়ের ব্যাপারে আসছে। আমি খারাপ একটা স্বপ্ন দেখেছি। তুমি এত বোকা কেন মোনা? আমার লেখাপড়া কমপ্লিট, আমি জব করি, হাই স্যালারি পাই। আমার মতো একটা এস্টাবলিশড ছেলেকে জোর করে বিয়ে দেবে? এইটুকু বলে থেমে মোনার দিকে গভীর মনোযোগে তাকিয়ে বলল। কি খারাপ স্বপ্ন দেখেছে? মোনা বিষণ্ণ গলায় বলল, দেখেছি আপনার আর বিভার বিয়ে। প্রিয়ম উচ্চস্বরে হেসে ওঠে। হাসি থামাতে বেশ সময় লাগে। মোনা অধৈর্য হয়ে বলে, উফ, হাসছেন কেন? এমন ফানি কথা শুনলে সবাই হাসে। আচ্ছা, ওরা যাবে কবে? বাসা থেকে আপনার কিছু বলেনি? মোনা তুমি এসব কথা রাখো না, তোমার খালা খালু পাগল হয়েছে বুঝলে। মোনা মন খারাপ করে বলল, খালা তো আপনার বউ হিসেবে বিবাহকে পছন্দ করে। খালা এসব জানলে আমায় কি ভাববে বলুন? এই বিষয়টা আমায় খুব ভাবায়। আমি তো আমার বউ হিসেবে মোনাকে পছন্দ করি। মোনা, আমরা বিয়েটা করে ফেলি। মোনা তাকায় প্রিয়মের দিকে। কোনো উত্তর দিল না। মোনা কিছুক্ষণ প্রিয়মের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা, নিপা খালারা তো আসছে বিয়ের ব্যাপারে। আপনার পরিবারের সবাই রাজি? আপনার বাবা যদি আপনার ওপর প্রেশার ক্রিয়েট করে? এত বেশি বেশি ভাবছো কেন বলো তো? কেউই প্রেশার ক্রিয়েট করবে না। তুমি এসব ভেবে ভেবে নিজের মাথাটা নষ্ট করো না। আর যদি বেশি চিন্তা হয়ে থাকে তাহলে চলো বিয়ে করে ফেলি, কালকেই বিয়ে করি। মোনা জটিল এক চিন্তায় পড়ে গেল। ভালোবাসার মানুষকে বিয়ে করবে, সেখানে এর ভাবনা বেমানান। মোনা অনেকক্ষণ পর বলল, বিয়ে যখনই হোক আমি কখনো আপনার বাবার সামনে যাব না, আপনার বাবার মুখোমুখি হব না। আপনাকে ভালো না বাসার এটা সবচেয়ে বড় কারণ ছিল। প্রিয়মের কপালে ভাঁজ পড়ল। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। খুব অবাক হলো মনে হচ্ছে। চমকানো গলায় বলে, এগুলো কেমন কথা মোনা? হ্যাঁ বাবা তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাই বলে এমন সিদ্ধান্ত? মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল, এই বিষয়ে আমায় কিছু জিজ্ঞেস করেন না। আমি খালার কাছে কি জবাব দিব বলেন?
আমার জন্য খালা কষ্ট পাবে। মোনা উদাস হয়ে গেল। প্রিয়ম বিরক্ত হয়ে বলল, এত আবেগী হয়েও না তো মোনা। আমি কি 5 বছরের বাচ্চা যে তাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেবে? প্রিয়ম একটু থেমে চিন্তাগ্রস্ত হয়ে বলল। মোনা রেগে গেল, ক্রুদ্ধ হয়ে বলে, বলছি তো এ বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। আপনার অবজ্ঞা করার এটা গুরুতর কারণ বলতে পারেন। এত বাধা পেরিয়ে এই ভালোবাসার ভবিষ্যৎ কি হবে জানি না, সবটা অনিশ্চিত। প্লিজ এই বিষয়ে আমায় দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করবেন না। প্রিয়ম কিছু বলতে গিয়েও বলল না। কিছুক্ষণ চুপ হয়ে থাকলো। মোনা আবার বলল, খেয়ে এসেছেন? অনেক রাত হয়েছে, সকালে আবার লেট হবে। প্রিয়ম ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, না, খাইনি। কালকের মতো খাইয়ে দেবে? একটা চুমু টুমু দাও না মোনা। মোনা কপট বিরক্তি দেখিয়ে প্রিয়মকে ধাক্কা দিয়ে সরিয়ে কপাল ঘুচিয়ে রাখল। প্রিয়ম হেসে বলল, আচ্ছা, আপাতত চুমু টুমু লাগবে না, ভাত খাইয়ে দিলেই চলবে। মোনা হাসল। প্রিয়মের মুখে খাবার তুলে দিচ্ছে। খাবার মাঝে প্রিয়ম বলল, এই মোনা পাখি, চলো না বিয়ে করি। আমার বিয়ের বয়স হয়নি। মোনার কৌতুকপূর্ণ কথায় প্রিয়ম হেসে ওঠে। খাওয়া শেষ হলে মোনা বলে, আজ না হয় এখানে থাকলেন, কাল থেকে কোথায় থাকবেন? খবরদার বাসায় যদি এক পা দেন, বিভার সাথে যদি কোনো রকম কথা বলেন, খুন করে ফেলবো। তোমার উপর শতভাগ বিশ্বাস আছে। তোমার যা রাগ, খুন করতে পারবে। মোনা হাসল, বলল, এখন ঘুমান, শুভরাত্রি। মোনা উঠতে উদ্যত হলেই প্রিয়ম মোনার হাত ধরে হ্যাচকা টান দেয়। মোনা টাল সামলাতে না পেরে বসে পড়ে। প্রিয়মের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায়। প্রিয়ম মোনার কানে কানে ফিসফিস করে বলল, আজকে রাতটা নির্ঘুমই কাটুক। আকাশে মস্ত বড় চাঁদ, জ্যোৎস্না আলোকিত রাত। চলো না বারান্দায় বসে চন্দ্র সুধা পান করি, সাথে এক মগ কফিতে দুইজনে চুমুক দেই। জগৎদাসীর সবচেয়ে অগ্নিমূল্যের মত্ততা প্রিয়মের গলায়। মোনা বিমোহিত হয়ে তাকিয়ে থাকে, আবিষ্ট হয়ে যায় প্রবল ভালো লাগায়। জড়ানো গলায় বলল, চলুন। আগে কফি বানিয়ে নিয়ে আসো, এক মগ কিন্তু। মোনা কিচেনে গিয়ে দ্রুত কফি বানায়। মোনার মন জুড়ে হিম শীতল এক অনুভূতির ঢেউ খেলছে। তীক্ষ্ণ প্রবল সুখকর অনুভূতি। পৃথিবীর সমস্ত কষ্ট দুঃখের ঊর্ধ্বে চলে গেল যেন। মোনা কফি নিয়ে বারান্দায় যায়। শশীপ্রভার দীপ্ত আলোতে প্রিয়মকে দেখে। প্রিয়মের পাশে গিয়ে বসে। হাতখানিক দূরত্ব ছিল দুইজনের মাঝে। পবিত্র শুদ্ধ এক ভালোবাসা। কথা বলতে বলতে রাত বহিয়ে যায়। ভোরের আলো ফোটে। মোনা ঘুম ঘুম চোখে ঢলে পড়ে প্রিয়মের কাঁধে। মোনার ঘুম ভাঙে দুপুর 12টায়। আর 5টা দিনের মতোই ঘুম থেকে উঠে আড়ামোড়া ভাঙে। ঘুম চড়ানো মস্তিষ্কে মোনার রাতের কথা কিছুই মনে নেই। খানিক বাদে মনে পড়াতেই মোনা হাঁ হয়ে থাকে। বিছানায় আসলো কিভাবে? বারান্দায় ছিল রাতে। নিশান কোথায়? প্রিয়ম কোথায়? মোনা বিস্ময় ভরা চোখে ফোনের দিকে তাকায়। দুপুর হয়ে গেছে। মোনা হতচেতন হয়ে যায়। মোনার বালিশের পাশে একটা কাগজ চিঠির মতো ভাঁজ করা। কাগজের উপরে একটা কলম। কাগজটার উপরেই ভাগে লেখা, ওপেন ইট অ্যান্ড রিড ইট। মোনা কাগজটা খোলে। ঘুম ঘুম চোখে ঝাপসা দেখে। চোখ কচলিয়ে ভালো করে তাকায়। রাতে বারান্দায় ঘুমিয়ে গিয়েছিলে, কোলে নিয়ে বিছানায় শোয়াতে হয়েছে। আমার অফিসে যাচ্ছি, নিশানকে স্কুলে পৌঁছে দিয়ে যাব। খেয়ে নিও। আর শুনো, আম্মু আমার কথা জিজ্ঞেস করলে বলবে তুমি জানো না। মোনা হতবুদ্ধি হয়ে বসে রইল। কিছুক্ষণ বসে থেকে কাগজটা বিছানার নিচে রেখে দিল। লিলি বেগম ফোন দিয়েছে কয়েকবার। ফোন রিসিভ করে না বলে মেসেজ দিয়েছে। কয়েকটা মেসেজ দিয়েছে। আমাদের বাসায় আসতে কিসের এত বাধা তোর? আজ ভার্সিটিতে যেতে হবে, দুপুরের দিকে আসবো আমরা। নিপা তোদের দেখার জন্য অস্থির হয়ে আছে। মায়ের এত একগুঁয়েমি স্বভাব। মেসেজগুলো পড়ে মোনা হতাশ হলো। মোনা চায় না কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে কিংবা কথা বলতে। তীব্র এক ক্ষোভ রয়েছে মোনার মনে। বিভাও আসবে?
বিরক্তিতে মোনার কপালে কয়েকটা কপাল ভাঁজ পড়ল। মোনা ফ্রেশ হয়ে কিচেনে গেল। রুটি সেঁকতে গিয়ে ডান হাতের তরছুরি পুড়ে ফেলেছে। মোনা ব্যথায় অস্থির হয়ে গেল, হাত পানির ভেতরে ডুবিয়ে রাখলো। এই বেগতিক অবস্থায় কলিং বেল বেজে উঠল। বাজতেই থাকলো কয়েক মিনিট ধরে। মোনা ব্যথাতুর মুখে বিরক্ত হয়ে দরজার দিকে গেল। লিলি বেগম বলেছিল দুপুরের দিকে আসবে, ওনারা এসেছে? মোনার অস্বস্তি হচ্ছে, জীবনের প্রথম দেখা তাই হয়তো। দরজা খুলতেই দেখে দরজার সামনে লিলি বেগম আর সাথে 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। মোনা কয়েক সেকেন্ড তাকিয়ে বলল, লিলি বেগমের পাশে দাঁড়ানো ভদ্রমহিলাকে চিনতে মোনার অসুবিধে হলো না। মোনার মায়ের চেহারার ছাপ রয়েছে। 50 ঊর্ধ্ব এক ভদ্রলোকও এসেছে, নিপা বেগমের স্বামী হয়তো। তারপর মোনার চোখ গেল সোনালি রঙা চুলওয়ালা মেয়ের দিকে। 2টা মেয়ে, একজনের চুল সোনালি, অন্যজনের চুল লালচে। সমবয়সী মনে হচ্ছে। এদের মধ্যে কোনটা বিভা মোনা বুঝতে পারল না। মেয়ে 2টা মোনাকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। নিপা বেগম মোনার দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বলল, একদম লিপির মতো চেহারা।